আবারও স্বাগত ২১শে বিজনেসে। দর্শক, এখন রয়েছে দেশের ইস্পাত শিল্প খাত ও প্রস্তাবিত বাজেট নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন রানী রি-রোলিং মিলস লিমিটেড RRM গ্রুপের চেয়ারম্যান ডক্টর সুমন চৌধুরী। দর্শক, ২১শে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত ২১শে বিজনেসে। আপনাকে ধন্যবাদ। প্রথমে সুমন ভাই, আপনার কাছে জানতে চাই, এবারে বাজেটে কি পেল এই ইস্পাত শিল্প খাত? আসলে পাওয়ার দিক থেকে চিন্তা করলেও তো আমরা কিছুই পাইনি। বিগত বছর থেকে আমরা সবসময় কিছু আমাদের চ্যালেঞ্জগুলো আমরা বলে আসছি। যেহেতু বাংলাদেশে আপনি জানেন টোটাল ওভারঅল উন্নয়নের ক্ষেত্রে কিন্তু স্টিলের ব্যবহারটা তো অনেক বেশি। জি, আপনি জানবেন যে আমরা বিগত দিনে যে আমাদের এবার বাজেটে যেগুলো করা হয়েছে, সংযোজন ওনারা বৃদ্ধি করেছেন, এতে রডের প্রাইস তো অলমোস্ট আপনার ১৫০০ টাকার মতো বাড়বে। আচ্ছা, সংযোজন কর আপনি যেটা বলতেছেন, আমি ভ্যাট যেটা ভ্যাট বলতে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বলছেন। আবার আপনাদের তো ট্যারিফও ইম্পোজ করা হয়েছে। হ্যাঁ, আমাদের পোর্টে যেরকম আপনি জানেন যে আমেরিকার সাথে কিন্তু যেহেতু একটা ওনারা একটা দেওয়ার কথা, আমাদের এখানে যেহেতু বাংলাদেশে একটা ট্যারিফ ওনারা নির্ধারণ করার কথা। হ্যাঁ, তো ওনাদের দেশ থেকে আমরা র মেটেরিয়ালস ইম্পোর্ট করে থাকি নর্মালি। তো এইটাকে আরও এনবিআর এর বক্তব্য হচ্ছে যে ওনাদেরকে আলটিমেটলি আমেরিকা বেল থেকে যদি আমাদের ইম্পোর্ট করা হয় বেশি, সেক্ষেত্রে ওনাদের তরফ থেকে যে আমরা বলতে পারবো যে আমাদের এখানে এই পরিমাণে ইম্পোর্ট আপনাদের প্রোডাক্ট হচ্ছে, সেহেতু আমাদের এই জায়গায় যেন ট্যারিফের প্রেশারটা যেন কমানো যায়। জি, তো সেই ভিত্তিতে সরকার যেটা করেছে, আমাদের ডিউটিটাকে জিরো করে দিয়েছে, যেটা পার টনে ১৫০০ টাকা ছিল আর কি। আচ্ছা, তো ১৫০০ টাকা জিরো করে দিয়ে যেখানে টোটাল ভ্যাট ছিল না, সেখানে উনি ১৮০০ টাকা মানে ১৮০০ টাকা আরো ইম্পোজ করে দিয়েছে পার টন। তাহলে মানে আলটিমেটলি ইন্ডাস্ট্রির জন্য কোনো বেনিফিট হয় নাই, ওনার রেভিনিউটাকে উনি আরো বাড়িয়ে দিয়েছেন। জাস্ট আমেরিকা দেখানোর জন্য উনি কি করেছেন, ডিউটিটাকে যে না আমাদের কোনো আমদানি পর্যায়ে আমি আপনার প্রোডাক্টের ক্ষেত্রে আমরা আমেরিকা থেকে আমরা ডিউটি নেই না। তাহলে ট্রাম্পের পাল্টা শুল্কের প্রভাব পড়েছে আপনাদের খাতে, আমাদের খাতে। এক্ষেত্রে আসলে ট্রেড ব্যালেন্সটা করার জন্য তো এটা ইম্পর্টেন্ট ছিল। এখন আপনাদের খাতে এই যে শুল্কটা আরোপ করলো, কোনো ছাড় দেওয়া হয়েছে, কোনো কিছুতে কোনো সুবিধা দেওয়া হয়েছে? না না, সুবিধা কোথা থেকে? আমরা আজ পর্যন্ত এনবিআরকে তো বোঝাতেই পারি নাই। দেখেন, একটা দেশের কিন্তু ওভারঅল অর্থনীতির উপরে কিন্তু স্টিলটার যে ব্যবহার আপনি যদি চিন্তা করেন, কারণ আপনি জানেন যে আমাদের টোটাল বাজেটের কিন্তু অলমোস্ট 30%-এর মতো কিন্তু একটা উন্নয়নের খাতে ব্যয় হয়। তো সেই জায়গায় যদি আমি চিন্তা করি, তো আপনি দেখেন আমাদের সেক্টরে যে আমাদের দেশে তো আয়রনের ওর নাই, আপনি জানেন আমাদের কোনো র মেটেরিয়ালসে আমাদের দেশে নাই। আমাদের অলমোস্ট 90%-এর মতো ইম্পোর্ট ডিপেন্ডেন্সি। তো আপনি এই ইম্পোর্ট ডিপেন্ডেন্সি একটা দেশে যেখানে আয়রনের কোনো অবস্থা নেই, ইন্ডাস্ট্রি তো সরকারের লক্ষ্যমাত্রা পরিকল্পনাকে টার্গেট করে কিন্তু আমাদের দেশে শিল্পায়ন হয়েছে, রাইট? জি। তো সেই শিল্পায়নের কথা আপনি চিন্তা করলে আপনার এখন আমার দেশের ডিমান্ড কত, আমার কি পরিমাণে আমদানি করতে হবে, এগুলো বেস করে কিন্তু উদ্যোক্তারা কিন্তু প্রকল্প করেছেন। আমরা গত 10 বছর আগে যা চিন্তা করেছি, তখনকার মার্কেট সরকার কিভাবে করে প্রকল্পগুলো সামনের দিকে পরিকল্পনা করছে, এইভাবে চিন্তা করে কিন্তু উদ্যোক্তারা কিন্তু প্রকল্প এক্সপ্যানশন করেছেন, ক্যাপাসিটি বিল্ড করেছেন। এখন এই মুহূর্তে এই গত বছরের তুলনায় কিন্তু এই বছরে কিন্তু উন্নয়ন ব্যয় বলতে গেলে একদমই কম। এই যে শিল্পগুলোর যে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে, তাদেরও তো একটা লং টার্ম প্ল্যানিং, পেমেন্ট প্ল্যানিং থাকে, যে আমি প্রকল্প লাগালাম, সেগুলোকে ব্যাংকের ইন্টারেস্ট থাকে। দেখেন, যেখানে 9% ছিল সেখানে 15%, 16% চলে আসছে। তো এখানে তো ইন্ডাস্ট্রির জন্য একটা সার্ভাইভাল স্টেজ যাচ্ছে। ইন্ডাস্ট্রি অনেকগুলো স্টিল ইন্ডাস্ট্রি আমরা জানি যে ইতিমধ্যেই বন্ধ আছেন, তারা সার্ভাইভ করতে পারছেন না। এখন সরকার যদি সরকারের উন্নয়নের পরিকল্পনা অনুযায়ী আমাদেরকে উদ্যোক্তাদেরকে ডেকে প্রকল্প লাগানোর একটা অবস্থান তৈরি করে হঠাৎ করে সেদিকে পিছিয়ে যায় উন্নয়নের ক্ষেত্রে, এই শিল্পগুলো কিভাবে টিকবে? আচ্ছা, এই শিল্প কতটুকু গুরুত্বপূর্ণ কোনো একটা দেশের শিল্প উন্নয়নের জন্য? আর আমি স্পেসিফিক্যালি বলতে চাচ্ছি যে আমাদের প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ অনেকখানি কমে গেছে। তাছাড়া দেশের যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড, বিশেষ করে কনস্ট্রাকশনের ক্ষেত্রে কিন্তু অনেক স্থবিরতা চলে এসছে। যদি এটা ফুল পেস পায়, তখন কি আপনারা সক্ষম আগের দামে সেই র মেটেরিয়াল অথবা যে কোনো প্রোডাক্ট সাপ্লাই দেওয়ার জন্য? দেখেন, অটোমেটিক্যালি একটা ইন্ডাস্ট্রি কিন্তু একটা ফিক্সড ওভারহেডস আছে, তার ইনভেস্টমেন্ট কস্ট আছে। এখন আমি যদি সেই ইনভেস্টমেন্ট কস্ট এবং আর ফিক্সড ওভারহেডসটাকে কনসিডার করে আমি আমার ইন্ডাস্ট্রি যদি 80% ক্যাপাসিটিতে যে না চালাতে পারি, অটোমেটিক্যালি কিন্তু আমার প্রোডাক্টের প্রাইস বাড়বে। জি। তো আমি যখন আমার ইন্ডাস্ট্রি এখন 40% ক্যাপাসিটিতে চালাচ্ছি টু সার্ভাইভ, তা আমার কিন্তু প্রফিট তো দূরের কথা, ইন্ডাস্ট্রি এভরি সিঙ্গেল ইন্ডাস্ট্রি ইজ লুজিং মানি। আচ্ছা, এখন সেই ক্ষেত্রে এটা তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ
যে জায়গায় পরিকল্পনা প্রতি বছরে যে পরিমাণে কনজাম্পশন ছিল, হ্যাঁ, সে প্রাইভেট সেক্টর আপনি বললেন এখানে কনজাম্পশন অটোমেটিক্যালি নাই বললেই চলে। আর আপনার এই গত 5ই আগস্টের পরে, হ্যাঁ 5ই আগস্টের পরে তো ওভারঅল কনস্ট্রাকশন অবস্থা ভয়াবহ খারাপ। অনেক ঠিকাদার আছেন যারা কাজ করতে পারেন নাই, বা তাদের একটা লক্ষ্যমাত্রা ছিল এতদিনের ভিতরে কাজ করতে হবে, অনেকে মামলা খেয়ে উনি পালিয়ে আছেন, বা এরকম নতুন যারা আসছে কাজগুলো উঠাবে। কারণ মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যেগুলো আছে, যেরকম মেট্রো রেলের কিন্তু এলিভেটেড এক্সপ্রেসটা কিন্তু একটা জায়গায় কিন্তু এখন থেমে আছে। তো এরকম অনেক প্রকল্প সারা বাংলাদেশে, যে প্রকল্পগুলো আসলে প্রপার এখনো পর্যন্ত কাজ শুরু হয় নাই, এগুলো ডেডলাইন অনুযায়ী কমপ্লিট করার মতো লক্ষ্যমাত্রা নাই। এবারে বাজেটেও কিন্তু তাদের সেই পরিমাণের লক্ষ্যমাত্রা নাই যে কনস্ট্রাকশন সারা বাংলাদেশে যে উন্নয়নের কাজের যে ব্যয় ওনারা প্রতি বছর ধরে থাকেন। তো এখন আপনি যে প্রশ্নটা করলেন যে শিল্পের ক্ষেত্রে এখন যেহেতু এই ইন্ডাস্ট্রিগুলো নাই, আমাদের 80% ক্যাপাসিটিতে যদি ইন্ডাস্ট্রি চলে তাহলে অফকোর্স রডের দাম কমে আসবে, আমার ওভারহেডস কস্ট কমে গেলে আমার এদিক দিয়ে। আর এই যে বাজেটে যেভাবে করে প্রস্তাব করা হয়েছে, এখানে কিন্তু নিঃসন্দেহে কিন্তু প্রাইস আপনার, কারণ ঈদের পর একটা লং হলিডে গেল, আমরা প্রাইস কেউ কিন্তু ওইভাবে করে বৃদ্ধি করি নাই, যেহেতু এটা ইম্পোজটা এখন থেকে শুরু হয়েছে। তো এই আর হচ্ছে অবস্থা আর কি এখন। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি জানেন যে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে যদি নির্বাচিত সরকার আসার আগে থেকেও কিন্তু কিছু ধরনের ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস চালু হতে থাকে, আপনার কি মনে হয় যে আগামীতে যে ডিমান্ড সাইডটা একটু বাড়তে পারে? আপনি জেনে খুশি হবেন যে আলটিমেটলি আমাদের দেশে কিন্তু ওয়ার্ল্ড ক্লাস স্টিল প্রডিউস হয়। সো আমাদের দেশের যে এখন যে অবস্থা, ইলেকশনের যেই আমরা শুনলাম ফেব্রুয়ারিতে হয়তো নির্বাচন হবে, নিঃসন্দেহে আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল ফ্রেট কস্ট থেকে শুরু করে অনেক সাপ্লায়ার আমরা লুজ করেছি, কারণ আমাদের দেশের ব্যাংকিং সেক্টরের অবস্থা ভালো না। আমরা যদি যেই এলসিতে আগে ধরেন হচ্ছে এখানে আমাদের প্রায় $10 to $15 একটা কান্ট্রি ওয়াইজ কিন্তু একটা ক্রেডিট রেটিং হয়, আমাদের রিজার্ভের উপরে ডিপেন্ড করে আমাদের দেশকে সভরেন রেটিং যেটা বলে। এক্স্যাক্টলি। তো সেই জায়গাতে আমার দেশকে এখন এলসি করলে কিন্তু আমার কস্ট কিন্তু পারচেসিং কস্ট কিন্তু আমার বেড়ে যাচ্ছে। আমি যতটুকু জানি 3% বেড়েছে। হ্যাঁ, তো এইখানে তো আলটিমেটলি হিট করে তো এন্ড ইউজারের কাছে তো এই প্রাইসটা কি গিয়ে হিট করে। তো আমার ইলেকশন একটা নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়নের আসলে একটা মানে লক্ষ্যমাত্রা যদি ঠিক না হয়, এভাবে করে আপনার ভোক্তাও সেই জায়গাতে বেনিফিট নিতে পারবে না, কারণ সরকার 60% নিজেই কনজিউম করে, সরকারেরও তো আপনার ব্যয় বেড়ে যাচ্ছে। আমরা ইলেকশনের পরে আপনার দেশে তো বিদেশি বিনিয়োগ আসছেন আপনারা জানেন, আমাদের যেরকম বায়াররা মানে যারা সেলার তারাও আমাদের ইন্টারেস্টেড না বাংলাদেশ ডেস্টিনেশনের কাছে মাল বিক্রি করতে। এই ক্ষেত্রে সেলাররা বাংলাদেশের কাছে মাল বিক্রি করতে চায় না, আপনি যেটা বললেন। হ্যাঁ, সেক্ষেত্রে আসে এখন আমাদের কি ওইরকম পরিস্থিতি রয়েছে যে আমরা বাইরে এক্সপোর্ট করতে পারবো? আমাদের তো ক্যাপাসিটি অনেক, এখন আপনি কোথায় এক্সপোর্ট করবেন সেটা হচ্ছে আপনার এখন সাবকন্টিনেন্ট মানে মার্কেট এক্সপ্লোর করা হয়নি এখনো। না, আমরা মাঝখানে করেছিলাম। আমাদের দেশে যে স্টিলের যে কস্ট, আপনি এই কস্টে এক্সপোর্ট করতে পারবেন না। আচ্ছা আচ্ছা, আপনি কখন পারতেন? আমাদের যে পরিমাণের ট্যাক্স ব্যারিয়ার, ইলেকট্রিসিটি যেই প্রাইস দেওয়া আছে, গ্যাসের যেই 3 গুণ প্রাইস, এই প্রাইসে আপনি স্টিল প্রডিউস করে আপনি এক্সপোর্ট করবেন, আপনি তো ইন্টারন্যাশনাল মার্কেট প্রাইসের সাথে আপনি এটা মিট করতে পারবেন। আচ্ছা, মাঝে আমরা শুনেছিলাম যে সার কারখানা আরো পাওয়ার প্ল্যান্ট যেগুলো রয়েছে সেগুলো থেকে আপনার যে এনার্জির যে কনজাম্পশন রয়েছে সেটা দিয়ে শিল্প খাতে নিরবিচ্ছিন্ন গ্যাস দেওয়া হবে, বিদ্যুৎ দেওয়া হবে, সেক্ষেত্রে এটার কি কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে? আমরা স্টিল ইন্ডাস্ট্রিতে আসলে যে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো যেগুলো আছে সেগুলো তো ধরেন 132 কেভিএ বা 233 কেভিএ থেকে কানেকশন নেওয়া, যারা 11 কেবিতে আছে তাদের জন্য আসলে ডিফিকাল্ট, তাদের লোডশেডিংয়ের আওতায় হয়তো আসতে হয়। যারা বড় ইন্ডাস্ট্রিগুলো যদি ক্যাপাসিটি মোটামুটি আছে সেগুলো হয়তো বা লোডশেডিং চিন্তা করে সরকার, যেগুলো আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটি সাপ্লাই দিতে হবে। সেই দিক থেকে গ্যাসের প্রেশারটা নিয়ে আমরা সবাই একটু চ্যালেঞ্জ ফেস করছি, যেহেতু গ্যাসের পর্যাপ্ত প্রেশার নেই। তো এই জায়গাতে যেরকম এনার্জি প্রাইস যেভাবে বেড়েছে সেভাবে করে যদি আপনার উৎপাদন ব্যাহত হয়, কিন্তু আপনাকে বিলটা কিন্তু দিতে, আপনি জানেন কি না গ্যাসে যে পরিমাণের ফ্লো থাকে, ইনফ্লো অনুযায়ী যদি আপনি সাপ্লাই না আসে আপনার প্রোডাকশন হ্যাম্পার হবে, কিন্তু গ্যাস বিল কিন্তু আপনি ইনফ্লো অনুযায়ী ওই প্রেশার অনুযায়ী পুরোটাই দিতে হয়। তো এইটা কিন্তু আলটিমেটলি একটা ইন্ডাস্ট্রির জন্য তো অফকোর্স এটা কস্ট, ঠিক না? আপনি উৎপাদন করতে পারলেন না, কিন্তু আপনাকে খরচটা ঠিকই নিতে হচ্ছে। আসলে করণীয় কি আর কি কি সম্ভাবনা রয়েছে এই ক্ষেত্রে, এ নিয়ে আমরা আরো আলোচনা করবো। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের ইস্পাত শিল্প খাত
ও প্রস্তাবিত বাজেট নিয়ে কথা বলছিলাম রানি রিরোলিং মিলস লিমিটেড ও RRM গ্রুপের চেয়ারম্যান ডক্টর সুমন চৌধুরীর সঙ্গে। আবারও ফিরছি আলোচনায়। সুমন ভাই, এখন যদি আপনি বলতেন আপনাদের খাতের ইস্পাত শিল্প খাতের মূল চ্যালেঞ্জগুলো কী কী? আপনি একটা বলেছেন ইন্টারেস্ট রেট, এখন আমরা স্পেসিফিক্যালি ট্যাক্স নিয়ে আসতে যাচ্ছি, টার্নওভার ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, AIT, এই তিনোটা ট্যাক্স আপনার সঠিক লেভেলে আছে? আমরা এই বাজেটে যেটা দেখলাম যে আমাদের কয়েকটা জায়গায় আমাদের ট্যাক্সের ওনারা আরও এডিশন করেছেন, যেটা হচ্ছে আমার আমদানি পর্যায়ে যখন আমরা স্ক্র্যাপ ইম্পোর্ট করি সেখানে আমাদের বিগত দিনে 500 টাকা ছিল, বাট NBR আগে থেকেই জানতো যে আমাদের কিন্তু 500 টাকা করে টনে যেই পরিমাণে ট্যাক্স ওনারা অ্যাডভান্স কেটে রাখছে সেটা কিন্তু কোনো বছরই বিগত 15 বছরে ওনারা সেগুলো অ্যাডজাস্ট করতে পারেন নাই। এর মানে সেটা ন্যূনতম আপনাকে পেমেন্ট আপনি যা দিয়েছেন সেটা অ্যাডজাস্ট করতে পারবেন না, ওই বছরে এটাকেই আলটিমেটলি এটা ভ্যানিশ করে দেওয়া হয়। অ্যাডজাস্ট বলতে কি আপনি ফাইনাল ট্যাক্স রিটার্নে ফাইনাল ট্যাক্স, রাইট, এক্স্যাক্টলি। ধরেন আমার 10 কোটি টাকা ট্যাক্স আসছে, কি আমি প্রফিট করে রিটার্ন সাবমিট করলাম, আমার ট্যাক্স পেয়েবল ট্যাক্স হচ্ছে 10 কোটি, বাট আমার ওনার কাছে আমার AIT আমদানি পর্যায়ে যেই পরিমাণ উনি আমার কাছে ট্যাক্স কেটে রেখেছে সেখানে আমার 22 কোটি টাকা ট্যাক্স, মানে অতিরিক্ত কি 12 কোটি টাকা ওনার কাছে যেটা আছে। এখন আমার এই বছরের হচ্ছিল আমি এই পরিমাণে আমদানি করেছি, এই পরিমাণে মাল বিক্রি করেছি, আমার লস অ্যান্ড লাভ হিসাব করে আমার পেয়েবল ট্যাক্স হচ্ছে 10 কোটি টাকা, কিন্তু উনি আমার কাছে 22 কোটি টাকা রেখে দিয়েছেন। এটাকে আর পরের অর্থ বছর এটা কিন্তু জিরো হয়ে গেল, মানে আচ্ছা এটার পরের অর্থ বছরে অ্যাডজাস্ট করা এটা NBR এটাকে ওনারা অ্যাডমিট করেছে না, এটা আপনাদের উপরে ওভার বার্ডেন দেওয়া হয়েছে। এটা জানা সত্ত্বেও 500 টাকার জায়গায় ওনারা এইবার 600 টাকা করেছে পার টনে, মানে আমার যদি 12 কোটি টাকা এক্সট্রা যায় এখন আমাকে 15 কোটি যাবে আরো এক্সট্রা প্রতি বছরে। আর আরেকটা জিনিস ওনারা কি মনে করে করলো এটা আমরা ইন্ডাস্ট্রি সবাই আমরা বুঝে উঠতে পারলাম না। সকল ইন্ডাস্ট্রির জন্য করেছে টার্নওভার ট্যাক্স, আপনি জানেন আমাদের যে হাই ইনসেন্টিভ হাই ভলিউম ভিত্তিক বিজনেস, এখানে আপনার এই যে স্টিলের আপনার হচ্ছে 0.6 থেকে 1% নিয়ে আসলো। আমার যদি মানে ফর এক্সাম্পল ধরেন আমি 1 লাখ টন বছরে আমি সেল করি, 1 লাখ টনের উপরে আমার যা সেলস ভ্যালু আসবে, টার্নওভার যদি আমার 800 কোটি টাকা হয়, 8 কোটি টাকা আমার উনি কেটে রাখবে। কিন্তু এই 1 লক্ষ টন মাল বিক্রি করে আমি যদি লসও করি 8 কোটি টাকা উনি আমার কাছে কিন্তু ট্যাক্স কেটে রাখবে। আর যদি আমি সে কথার কথা 4 কোটি টাকা আমার মানে পেয়েবল ট্যাক্স আসে, উনি আমাকে 4 কোটি টাকা নিবে না, উনি আমার ওই 7 কোটি টাকাই আমাকে 8 কোটি টাকাই টার্নওভারে দিতে হবে। এই যে একটা বিশাল বড় একটা বৈষম্য আছে, এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য কিন্তু সব সময় চ্যালেঞ্জ, এবং NBR এই সম্পর্কে ওনারা জানেন, জেনেও ওনারা এই বছর ওনারা কি করলেন 0.6 থেকে 1% করলেন। তাহলে আপনাদের ইন্ডাস্ট্রি সার্ভাইভ করতে পারবে কিনা? সার্ভাইভ বলতে হলো এখন তো দেখেন আমাদের NBR, শোনেন আমরা বলি NBR ব্যবসা বান্ধব একটা রাজস্ব, আমি তো এটা দেখছি না, বিগত 17 বছরও আমরা দেখি নাই, এখনও আমরা দেখছি না। এত বড় একটা স্টিল শিল্প, আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু স্টিল কিন্তু দ্বিতীয় বৃহত্তম শিল্প সেক্টর, প্রায় 1 লক্ষ কোটি টাকার উপরে কিন্তু এই শিল্পের কিন্তু আপনার পরিধি। সেই জায়গায় কিন্তু এই একটা শিল্পের জন্য সরকার যে একটা স্মার্ট ট্যাক্স পলিসি ডেভেলপ করবে, যেখানে সরকারের রেভিনিউটা যেভাবে জেনারেট হবে, পাশাপাশি ইন্ডাস্ট্রি আরও কি গ্রোথ, শিল্পের উৎপাদনও তো ডিপেন্ড করে এটার উপর, আবার সরকারের যত অবকাঠামোমূলক কাজ রয়েছে সেটাও তো নির্ভরশীল এই খাতের উপর। তাহলে কেন আপনার মনে হয় যে মনোযোগ দিচ্ছে না, অথবা নাকি আসলে মনে হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের বাজেটকে বলা হয়েছিল যে মানে নট বিউটিফুল, আসলে কি এটা সাময়িক সময়ের জন্য, নাকি আপনার কি মনে হয়? আমি দেখেন আওয়ামী লীগ সরকার যখন ছিলেন ওনারা তো ওনাদের পৃষ্ঠপোষকতা নিয়ে যারা সুযোগ পেয়েছেন তারা তো তাদের মতো করে ব্যবসা করেছেন, বাট একটা দেশের একটা স্মার্ট ট্যাক্স পলিসি, ভ্যাট পলিসি যদি না হয়, সে দেশের শিল্প উদ্যোক্তারা যতটুকু সুন্দর করে একটা প্রকল্প বাস্তবায়ন করার ক্ষেত্রে ওনাদের আগ্রহ থাকবে না। ঠিক অনুরূপভাবে এই সরকারের যারা হচ্ছে ব্যুরোক্রেটস আছেন, ওনাদের যদি মানসিক পরিবর্তন বিকাশ না ঘটে, তাহলে ভবিষ্যৎ নেক্সট জেনারেশনে কিন্তু এই দেশে শিল্প করার জন্য মানুষ কিন্তু আগ্রহী হবে। শিল্পে বিদ্যুৎ নেই, গ্যাস নেই, মানে নেই বলতে সঠিকভাবে গ্যাসের সঠিক মানে আপনার BPM ঠিকভাবে পান না, প্রেশার ঠিকভাবে পাওয়া যায় না, তাছাড়া আপনার সব কিছুতে বাড়ানো হচ্ছে। সেক্ষেত্রে আপনারা বিশ্বে রপ্তানির কথা একটু আগে বললাম, আসলে টিকে থাকাটাই তো সমস্যা। এক্ষেত্রে ইরান ইসরায়েল যুদ্ধের কোনো প্রভাব তো আপনাদের খাতে পড়বে না, অথবা সংঘাতের কোনো প্রভাব পড়বে? হ্যাঁ, আমরা মনে করছি আপনি ইউক্রেন রাশিয়া ওয়ারের ক্ষেত্রে কিন্তু রেড সিটা বন্ধ করে দিয়েছিল। আচ্ছা, আমরা ওয়েস্টার্ন বেল থেকে যে পরিমাণে স্ক্র্যাপ আমদানি করি, সেই বেল সেই সি সাইড দিয়ে, রেড সি সাইড দিয়ে কিন্তু আমাদের এই এশিয়াতে ঢুকে সাবকন্টিনেন্টে। তো ওই সময়তে আমরা দেখেছি যে ওইটা বন্ধ হয়ে যায় না, স্ট্রেট আমাদের ফ্রেট কস্ট প্রায় $20 পার টনে আমাদের এফেক্ট হয়েছিল, প্রায় $20 থেকে $30 মতো।
এখনো যদি ইরানের ওই রেড সি তো ওদের পাশে, যেহেতু ওইখানে যদি ওনারা অফ করে দেয়, যেরকম আমরা শুনেছি যে ওইটার উপর দিক দিয়ে বিমানগুলো এখন চলতে দিচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, তো এখন সি সাইড থেকেও যদি ওনাদের কোনো জর্ডানের সাইড থেকে যদি কোনো নিষেধাজ্ঞা আসে, সেই ক্ষেত্রে কিন্তু ফ্রেট কস্ট, আমরা অলরেডি আওয়াজ পেয়েছি ফ্রেট কস্ট ওনারা বাড়িয়ে চাচ্ছেন। হ্যাঁ, তো এটা যদি বেড়ে যায় অফকোর্স আপনার প্রাইসে ইম্প্যাক্ট পড়বে। তাহলে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি কিছুই নেই? কি করার আছে ভাই, আপনি আর আমি তো আর ইসরায়েল আর মানে আমাদের যে নীতি নির্ধারক পর্যায়ে যারা আমরা তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা ফেস করছি, এটা তো আমাদের সরকারও জানেন যে ডিপ সি পোর্ট নিয়ে তো কাজ করা হচ্ছে। মাদার ভেসেল আমাদের এখানে ফিরতে পারে না। আমাদের যে মাদার ভেসেল আসে সমুদ্রের মাঝখান থেকে ওইটাকে লাইটার করে আবার হচ্ছে ছোট শিপ দিয়ে কন্টেইনার করে নিয়ে আসে। আমাদের দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনি ইন্ডিয়াতে একটা স্ক্র্যাপ এক কন্টেইনার যদি আপনার যায় অনলি $300 হচ্ছে ফ্রেট কস্ট সিঙ্গাপুর থেকে। জি, আমার দেশে সেটা $1000, মানে 3 গুণ প্রায় 3 গুণ। তাহলে আপনি দেখেন সিঙ্গাপুর থেকে যে শিপিং লাইন, সে তার কন্টেইনারটা সে রেন্টে দিল যে আমার মালটা বাংলাদেশে যাবে, স্ক্র্যাপ হ্যান্ডেলিং করে সে চলে আসবে। যেই টাইমটা এখানে কনজিউম করে, মাল ঢুকে কনজেশন থাকে এই পোর্টে, এর ভিতরে ইন্ডিয়া এটা 3বার ট্রানজাকশন করে ফেলে। আচ্ছা, আমাদের এই যে বড় জাহাজ থেকে ছোট ছোট কন্টেইনার করে নিয়ে আসতে হয়, এটা কি আসলে আমাদের পোর্টের সীমাবদ্ধতার কারণে? তাহলে কি আমাদের আসলে পোর্ট যা রয়েছে আরো কি পোর্ট দরকার, নাকি ওই পোর্টের মধ্যেই এই ফ্যাসিলিটিস? না, আপনি তো জানেন যে সরকারের তো ডিপ সি পোর্ট করার তো প্রকল্পটা তো মনে হয় কাজ চলছিল বা এরকম কিছু একটা। এই সমস্যাগুলো সমাধান করার জন্য সরকারকে এই জায়গাগুলোতে ফোকাস করতে হবে। তাহলে কি হবে, আমাদের দেখেন এই যে আমরা ফ্রেট কস্টে এই যে যেটা বললাম $300 আর $1000 দিতে, এই ফরেন কারেন্সিটা আমাদের দেশ থেকে চলে যাচ্ছে না? জি, এটা এটা এই রিজার্ভে তো এটা তো একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করছে না? তো এই $800 যে আমি বেশি পে করলাম, এটা তো আমার ডলার হয়ে যাচ্ছে, শিপিং লাইনগুলো তো আমার কাছে ডলারে নিয়ে যাচ্ছে। তো এটাও তো আমার রিজার্ভে গিয়ে হিট করছে যে আমি আমদানি পর্যায়ে যদি আমার এটাকে কস্টটা যদি আমার কম পড়তো, আমার ডোমেস্টিক যদি সেই ফ্যাসিলিটিস থাকতো, তাহলে আমার কিন্তু এই কস্টটা আমাকে কম বিয়ার করতে হতো। জি, সর্বশেষ প্রশ্ন, আপনি যদি 30 সেকেন্ডে উত্তর দেন, এই খাত আগামীতে কেমন করবে বলে মনে হচ্ছে? দেখেন, যে কোনো দেশের উন্নয়ন তো স্টিল ছাড়া সম্ভব না। আর দেশকে যদি একটা লক্ষ্যমাত্রা পৌঁছাতে হয়, আপনার হচ্ছিল দেশের শিল্পায়ন, আমি সব সেক্টরকে বলছি যে উন্নয়নের সাথে সম্পৃক্ত, এবং আমাদের গার্মেন্টস যেরকম হচ্ছে ব্যালেন্স, ট্রেড ব্যালেন্স করার ক্ষেত্রে এক্সপোর্টের রেমিটেন্সটা নিয়ে আসে, আমাদের সহযোদ্ধা যারা দেশ বিদেশে কাজ করছেন তারা ডলার নিয়ে আসছেন। তো প্রত্যেকটার ইন্ডিভিজুয়ালের জায়গা থেকে যেভাবে করে আমাদের জায়গা থেকে আমরা কষ্ট করছি, সরকারকে তার নীতিগত জায়গা থেকে পলিসি ডেভেলপমেন্টের ক্ষেত্রে তাদেরকে একটা এক্স্যাক্ট স্মার্ট পলিসি তৈরি করতে হবে, যেখানে একটা ইউজার ফ্রেন্ডলি একটা পরিবেশ তৈরি হবে। জি, অবশ্যই, এবং স্মার্ট পলিসি দিয়ে আপনাদের খাতকে এগিয়ে নিতে হবে এবং ইউজার ফ্রেন্ডলি পলিসির কথা বললেন। আশা করি সরকার অবশ্যই এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করবেন যদি মনে হয় যে এই খাত নিয়ে ভবিষ্যতে কিছু করা সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের ইস্পাত শিল্প খাত ও প্রস্তাবিত বাজেট নিয়ে কথা বলছিলেন রানী রি-রোলিং মিলস লিমিটেড ও RRM গ্রুপের চেয়ারম্যান ডক্টর সুমন চৌধুরী। দর্শক, নিচ্ছি একটা বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সঙ্গেই থাকুন।